আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার আশ্রয় গল্পের 14 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। পাজি ছেলে নিজের বড় ভাইকে বুড়ো বলতে লজ্জা করে না। আর যা খুশি করো, কিন্তু কাজ শেষ করার পর আর এটাও মনে রাখো, মেয়েদের পিছনে ঘোরার মতো বয়স তোমারও পেরিয়ে গেছে। খুব বেশি ছোট নাও নিজের ভাইয়ের থেকে। রৌনক অসহায় চাহনি দিল। বাবা কি তাকে অপমান করছে? পাশ থেকে সবুজের হাসির শব্দ পেয়ে দুজনের রাগী দৃষ্টিতে তাকালো। দুজনের তাকানো দেখে সবুজ হাসি থামিয়ে মুখে আঙুল চেপে ধরে মাথা এপাশ ওপাশ নাড়াচাড়া করলো। বুঝাতে চাইলো সে একটু হাসেনি। রৌনক পুনরায় বাবার দিকে তাকিয়ে রেগে বলে উঠল, তুমি একমাত্র বাবা যে পদে পদে সবার সামনে ছেলেকে অপমান করো, লজ্জা করে না তোমার? ছেলের রাগকে পাত্তা দিলেন না রাশেদুল সাহেব। ছেলেকে পাশ কাটিয়ে আগে মিটিং রুমে প্রবেশ করতে করতে থমথমে কণ্ঠে বলে উঠলেন, না, লজ্জা করে না, কারণ তোমাদের মা আমার সব লজ্জা গিলে খেয়েছে। এখন ভেতরে আসো। রৌনক জোরে জোরে শ্বাস ফেললো। এটা তার বাপ নাকি শত্রু? কই, ভাইয়ের সাথে তো কখনো এভাবে লাগে না। যদি জনগণ জানতো যে তাদের সাবেক এমপি সাহেব এমন, তাহলে কি তাদের হার্ট অ্যাটাক হয়ে যেত? কে জানে। বেশি না ভেবে রৌনকও ভেতরে প্রবেশ করলো। আর দুজন ভেতরে চলে যেতে সবুজ পুনরায় ঠোঁটের উপর থেকে আঙুল সরিয়ে হেসে উঠল। আর এদিকে আগে কাজ শেষ হলেও বাড়ি ফেরার ব্যস্ততা থাকতো না। কত সময় পার্টি অফিসে কাটিয়ে দিয়েছে দীর্ঘ রজনী। বাড়ি ফেরার জন্য মন ছটফট করতো না, কিন্তু এক লহমায় যেন সব বদলে গেছে। মানে সর্বদা বাড়ি ফেরার তাড়া থাকে। ইচ্ছা হয় সব কাজ ফেলে এখন ছুটে আসি। আচ্ছা, এসব যদি সে প্রকাশ করতো তাহলে কি সবাই হাসতো তার উপর? সবাই ভাবতো বিয়ে না করতে চাওয়া নেতা বিয়ে করে বহু পাগল হয়ে গিয়েছে, তাকে নিয়ে মজা ওড়াতো। ভাবতে হাসি পেল, বিয়ে করতে মনের বয়স কমে গেছে নাকি? নাহলে এসব কেউ ভাবে? সিঁড়ি বেয়ে উপরে চলতে চলতে এসব ভাবনাতেই মগ্ন রুদ্ধ। দ্রুত ফেরার ইচ্ছে থাকলেও কাজ শেষ করে ফিরতে আজ রাত 10:30 পেরিয়েছে। ব্যস্ত পায়ে দরজা ঠেলে রুমে প্রবেশ করতে চোখ দুটো যেন জোরালো। ওই তো মেয়েটা টেবিলে বসে বই পড়ছে। দরজা ঠেলে কারো আসার শব্দ পেতেই পিছু তাকালো আদ্রিজাও। তখন এই নজরে নজর মিলিত হলো। আদ্রিজার চোখ সরিয়ে উঠে দাঁড়ালো, নতমস্তকে বলে উঠল, এসেছেন? ফ্রেশ হয়ে আসুন, আমি নিচে গিয়ে খাবার গরম করছি। রুদ্ধ এগিয়ে গিয়ে বলল, এত ব্যস্ত হবেন না, আমি খেয়ে এসেছি। আপনি খেয়েছেন? আদ্রিজা মাথা নেড়ে সম্মতি জানিয়ে মুখে বলল, দুঃখিত, আপনি আসার পূর্বেই খেয়ে নিয়েছি। আসলে আম্মু খুব জোর করছিল তাই। রুদ্ধ কেমন করে তাকালো বউয়ের পানে। কথাটা শুনে যেন মনের মাঝে শান্তি অনুভব করলো। মেয়েটা না হয় এভাবেই ধীরে ধীরে এগিয়ে যাক, যত সময় লাগে সে দিবে। সে পোশাক নিয়ে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে এগিয়ে গিয়ে বলে উঠল, ঠিক করেছেন, রোজ খেয়ে নেবেন, কারণ আপনার স্বামী কখন বাড়ি ফিরবে এর কোনো নিশ্চয়তা নেই। সময় মতো খেয়ে ঘুমিয়ে পড়বেন। আদ্রিজা চোখ তুলে তাকালো স্বামীর যাওয়ার পানে। লোকটা তার স্বামী, মানে সম্পূর্ণই তার। কেমন আপন আপন মনে হলো আজ। মুখে এক টুকরো হাসি ফুটলো। পুনরায় গিয়ে বই নিয়ে বসলো। রুদ্ধ সময় নিয়ে ফ্রেশ হয়ে এসে একটা ল্যাপটপ নিয়ে সোফায় গিয়ে বসলো। আদ্রিজা আর চোখের স্বামীর পানে তাকিয়ে বুঝলো লোকটা আজও গোসল করেছে। দিনে কবার গোসল করতে হয়? তার ভাবনার মাঝে রুদ্ধ ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখে ডেকে উঠলো, আদ্রিজা। ডাক্তার শুনতে আদ্রিজার বুকটা টিপ টিপ করে উঠলো। সবাই তাকে ছোট করে আরো বলে ডাকে। শুধু এই লোকটাই দেখতে যাওয়ার দিন থেকে পূর্ণ নামে ডাকে, তবে নামটা যেন লোকটার মুখেই ভালো শোনায়। ডাকে সাড়া দিয়ে বলল, রুদ্ধ সেভাবে থেকেই বলল, ভার্সিটি কেমন কাটলো আপনার? প্রশ্ন শ্রবণ হতে পুরো দিনের ঘটনাটা যেন চোখের সামনে ভেসে উঠল। লোকটা তার জন্য কি কি করেছে সব মনে পড়লো। স্মরণ হতে কৃতজ্ঞ স্বরে বলল, ভালো, ধন্যবাদ আপনাকে সবকিছুর জন্য। ধন্যবাদ শুনে রুদ্ধ চোখ তুলে তাকালো। মেয়েটা তার পানেই তাকিয়ে নির্লিপ্ত কণ্ঠে বলল, আমাদের মাঝে এমন দিন দ্রুতই আসুক যেদিন ধন্যবাদের পরিবর্তে আপনার থেকে অন্য কিছু চাইতে পারবো। যেদিন আপনি খুশিটা ধন্যবাদ দিয়ে নয়, বরং অন্য উপায়ে প্রকাশ করবেন। কথার মানে আদ্রিজা পুরোপুরি বুঝতে সক্ষম হলো না। বিস্ময় নিয়ে বলল, মানে? রুদ্ধ বলল, মানে কিছু না, এখনো জেগে আছেন যে আজ? স্বামীকে এড়িয়ে যেতে দেখে আদ্রিজা আর ঘাটলো না, তবে জবাব দিতে বলল, ঘুম আসছিল না তাই পড়ছিলাম। রুদ্ধ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো ঘন্টার কাঁটা এখন 11টা, আর মিনিটের কাঁটাটা 6-এর উপর এসে ঠেকেছে। অনেক বেশি রাত নয়, তবুও বইয়ের উদ্দেশ্যে নির্দেশনা দিল, রাত ভালোই হয়েছে, এখন বই রেখে যান, ঘুমিয়ে পড়ুন। স্বামীর আজ্ঞা মানতে আদ্রিজা বাক্যব্যয় না করে বইপত্র গুছিয়ে রেখে উঠে দাঁড়ালো। বিছানায় গিয়ে শুয়ে পড়লো। শুরুতে চোখে ঘুম ধরা না দিলেও সময় পেরোতেই ঠিক ঘুমিয়ে পড়লো। বউ ঘুমিয়েছে বুঝতে পেরে রুদ্ধ ফোন নিয়ে নিজের কাজ শেষ করে ল্যাপটপটা রেখে উঠে দাঁড়ালো। মেয়েটা ঘুমে নিমগ্ন আছে তাই এগিয়ে রুমের লাইটটা অফ করে দিলে একটা জিরো বাল্ব জ্বালিয়ে দিল। এই আলোর কারণে তার একটা দিনও ঠিক মতো ঘুম হয় না। এখন নিশ্চয় মেয়েটা আর জেগে উঠবে না, আর উঠলেও এই আলোতে নিশ্চয়ই ভয় পাবে না ভেবে সেও এগিয়ে গিয়ে বিছানায় শরীর ছেড়ে দিল। আদ্রিজার দিকে কাত হয়ে শুলো যাতে বইয়ের মুখখানা অন্তত দেখতে পায়। ছুতে না পারুক, দেখতে তো আর বারণ নেই। আপাতত এতেই খুশি সে আর একটু এগিয়ে বইয়ের কপালে পড়া চুলগুলো সরিয়ে দিল। মেয়েটার পানে তাকিয়ে থেকে অস্ফুট স্বরে বলল, এমন দিন দ্রুতই আসুক যেদিন স্বেচ্ছায় এই বুকে মাথা রাখার জন্য আপনি ছটফট করবেন। ততদিন এই বান্দা না হয় আপনার সান্নিধ্য পাওয়ার জন্য ছটফট করুক দিনের পর দিন। আর এদিকে ধরণীতে চলছে আষাঢ় মাস। এ সময় নদী নালা খালবিল সব পানিতে পূর্ণ থাকে। তেমন করে রাস্তাঘাটটাকে কর্দমাক্ত। কোনো হুঁশিয়ারি ছাড়াই বর্ষণধারা এসে সিক্ত করে দেয় ধরণীকে। মাঝে মাঝে তো বর্ষণ এমন ভাবেও আসে যে সপ্তাহান্তেও যাওয়ার নাম পর্যন্ত নেয় না। তখন মানুষের ঘর থেকে বের হওয়া হয়ে ওঠে দুর্বিষহ।
দিনমজুরের তো এক মুঠো অন্ন জোগাড় করতেও তখন হিমশিম খেয়ে যেতে হয়। বেশিরভাগ সময় আকাশ থেকে কালো মেঘে পরিপূর্ণ। তবে যারা ঘর কোনো কিংবা বৃষ্টিপ্রিয় মানুষ তাদের বোধহয় এই মাসগুলো খুবই প্রিয়। যেমন প্রিয়তা মেয়েটা বৃষ্টিকে অসম্ভব রকমের ভালোবাসে, বৃষ্টি দেখলে তার মন নেচে ওঠে। কিন্তু তার প্রিয় বান্ধবী তার যেন এই বৃষ্টি ভীষণ রকম অপছন্দের। মেঘ দেখলেই তার মনে ভয় জাগ্রত হয়, সেখানে বৃষ্টি দেখার ইচ্ছাও তৈরি হয় না তার মনে। বৃষ্টির সাথে তার যেন কোনো ভয়াবহ ঘটনা তার চোখের সামনে ভেসে ওঠে। তার মা মারা যাওয়ার পর থেকেই এই মেঘ বৃষ্টির প্রতি জমেছে এক আকাশসম ঘৃণা। মেঘ দেখলেই মনে হয় সে কিছু একটা কেড়ে নিতে আসছে তার থেকে। আজ আকাশের কালো কালো মেঘ জমতে শুরু করেছে, তবে খুব একটা নয়। ভার্সিটি আসার দরুন সেই মেঘের দেখা মিলেছে। দুই বান্ধবী মিলে বসে আছে ভার্সিটির চত্বরে। প্রিয়তা পাশে বসে কিছু খাওয়াতে মত্ত থাকলেও আদ্রিজা একদৃষ্টে তাকিয়ে আছে সেই জমাকৃত মেঘের পানে। মনের কোথাও একটা উচাটন শুরু হতেও তা বুঝতে দিল না কাউকে, যেন সে নিজের সাথে নিজে যুদ্ধ করে জয়ী হতে যাচ্ছে। তবে তার ধ্যান জ্ঞান ভঙ্গ করতে পাশ থেকে প্রিয়তা একটা চকলেট এগিয়ে দিয়ে বলল, ভার্সিটিতে তো অনেকদিনই আসছিস, এখন বল কেমন লাগছে? ভয় কি একটু প্রশমিত হয়েছে তোর? আদ্রিজা আকাশ পানে থেকে চোখ সরিয়ে বান্ধবীর পানে তাকালো, বাড়িয়ে দেওয়া চকলেটটা নিজের হাতে নিল, কিঞ্চিত হেসে বলে উঠল, ভয় কমেছে কিনা জানি না, তবে লোকটার প্রতি আমার ভরসা আছে। আমি জানি সে আমাকে সমস্ত ভয় থেকে দূরে রাখবে। আর ভার্সিটি এসে এখন ভালোই লাগে। জবাব শুনে প্রিয়তা কিছু মুহূর্ত মেয়েটার পানে তাকিয়ে থেকে পরক্ষণে মেয়েটার কাঁধে নিজের মাথা ঠেকিয়ে বসলো। ভালো লাগলো ভেবে যে বান্ধবীটা এখন কিছুটা হলেও খুশি আছে। জীবনে সে ভরসাযোগ্য কাউকে একান্ত করে পেয়েছে। এভাবে মেয়েটা পৃথিবীর সব সুখের অধিকারিণী হোক। কিছু একটা ভেবে বলল, আচ্ছা দোস্ত, একটা কথা বলতো। আদ্রিজা বলল, কি কথা? প্রিয়তা বলল, বিয়ে তো অনেকদিনই হলো, তোদের সম্পর্ককে একটু এগিয়েছে? আচ্ছা ভাইয়া কখনো তোর কাছে আসার চেষ্টা করেছে? তোদের বিয়ের সময় পেরিয়েছে প্রায় 15টা দিন, দুজন একই বিছানায় ঘুমিয়েছে, অথচ মনে পড়ে না এর মাঝে লোকটা কখনো তার নিকটে আসার চেষ্টা করেছে বলে? হাত ধরা ছাড়া তো লোকটা তাকে স্পর্শও করেনি। আদ্রিজা বুঝেও পায় না এর জন্য সে খুশি হবে নাকি কষ্ট পাবে। ভাবতে ভাবতে আনমনে বলে উঠল, শুধু এক বিছানাতেই ঘুমানো হয়, এর থেকে বেশি কিছু হয়নি। প্রিয়তা কাঁধ থেকে মাথা উঁচিয়ে বিস্ময়ের কণ্ঠে বলে উঠল, মানে ভাইয়া কখনো একটা চুমু খাওয়ার চেষ্টা করেনি? আদ্রিজা ভূতামুখে দুই পাশে মাথা নেড়ে না বুঝালো। প্রিয়তা জোরে জোরে একটা শ্বাস টেনে বলল, হয়তো ভাইয়া একটু বেশি ভালো, হয়তো তোর নিজের থেকে কাছে আসার অপেক্ষা করছে। এরপরে দুজনের মাঝে কিছুটা নীরবতা চলল। প্রিয়তা বান্ধবীর একটা হাত নিজের হাতের আজলাই নিয়ে মেয়েটার মুখপানে তাকিয়ে বোঝানোর স্বরে বলল, দোস্ত একটা কথা বলি, আমি জানি তোর পরিস্থিতি, কিন্তু বিয়েটা তো হয়েছে, তুই তো অবুঝ নস। ছেলেদের তো অসম্ভব ভালোবেসে কখনো নিজের করে রাখা যায় না। ছেলে মানুষের বউয়ের হাতে তৈরি সুস্বাদু বিরিয়ানির চেয়েও রেস্টুরেন্টের বিরিয়ানি বেশি পছন্দ হয়। ভাইয়াকে দেখে কখনো এমন মনে হয়নি, কিন্তু হতে কতক্ষণ? যখন জীবনে এমন কাউকে পেয়ে গেছিস তখন তাকে ভালোবাসার চেষ্টা কর, নিজের থেকে আপন করার চেষ্টা কর, দেখবি ভাইয়া তোকে ভালো রাখবে। আদ্রিজা পলকহীন তাকিয়ে রইল প্রিয়তার দিকে। এমন করে তাকাতে দেখে প্রিয়তা এবার সিরিয়াসনেস ছেড়ে মজা করে বলল, আমার দিকে এভাবে না তাকিয়ে ভাইয়ের দিকে তাকা, দেখবি এক তাকানোতেই কিয়ামত হয়ে যাবে, আর সেই কেয়ামতে আমি খালা হয়ে যাব। বান্ধবীর মজা দেখে আদ্রিজা দন্তবিহীন হাসলো। বান্ধবীর মুখে হাসি ফোটাতে পেরে প্রিয়তা পুনরায় কাঁধে মাথা রেখে বলল, শুন, তোকে এটা বলছি না যে আজই বাসর সেরে নে, কিন্তু তুই দূরে থাকলে তোদের সম্পর্ক কখনোই আগাবে না। একটু একটু করে তোকেই এগিয়ে আসতে হবে, ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করবি। তুই যখন এক পা বাড়াবি তখন দেখবি ভাইয়া দুপা এগিয়ে আসবে। সবকিছু তোর হাতেই দোস্ত, সময় থাকতে গুছিয়ে নে, বুঝেছিস আমার কথা? আদ্রিজা বলল, ছোট একটা শব্দের জবাব দিলেও মনের মাঝে দুটনা শুরু হলো। ঠিকই বলেছে হয়তো তার বান্ধবী, সেও তো চেষ্টা চালাচ্ছে নিজের ভয় প্রশমিত করার, সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার, কিন্তু কোথাও যেন একটা বাধা হয়, ভয়ে সে আঁকড়ে ধরে। এই যেমন এখনো আকাশের পৃষ্ঠে কিছু ভাসমান মেঘপুঞ্জ দেখে ভয় হচ্ছে, মনে হচ্ছে এই ধেয়ে এলো তার দিকে। কি করে সেই ভয়কে নির্মূল করবে? কিভাবে লোকটাকে ধরা দিবে? কিভাবে এগিয়ে চলবে জীবনের পথে? কতদিনে সব ঠিক হবে? আর এদিকে সূর্যের ডুবি ডুবি ভাব, তবে মেঘের কারণে মনে হচ্ছে সন্ধ্যা ঘনিয়ে এসেছে ধরণীতে। আজ কাজের পরিমাণটা অনেকটাই কম। পার্টি অফিসে নিজ কক্ষে বসে আছে রুদ্ধ, বসে বসে একটা পাজল মেলানোর চেষ্টা করছে। তখন সেখানে নাসিম এলো। রুদ্ধ চোখ উঁচিয়ে দেখলো না, তবে কিছু স্মরণ হতেই বলল, এখন আর কোনো কাজ আছে? নাসিম মনে করার চেষ্টা করে বলল, না ভাই, তুমি চাইলে আজ দ্রুত বাড়ি ফিরতে পারো। রুদ্ধ এবারে চোখ তুলে তাকিয়ে বলল, চল তোর ভাবির বাপের বাড়ির পাশ দিয়ে ঘুরে আসি। নাসিম কিছুটা অবাক হলো। তার জানা মতে কাজ থেকে বিরতি পেলেই তার বাড়ি ফেরার তোড়জোড় শুরু হবে। এই কদিনে এতটুকু বুঝেছে সে, তাহলে সে আজ কেন ওখানে যেতে চাই? ভাবি তো এখনো মেঘমহলে অবস্থান করছে। তাহলে তার ভাবনার মাঝে রুদ্ধ বেরিয়ে গেল রুম থেকে। ভাইকে যেতে দেখে নাসিম ও ভাইয়ের পিছু ছুটলো। দুজনে নিচে এসে একত্রে গাড়ি চড়ে ছুটলো হাসনাবাদের উদ্দেশ্যে। সেই রাতের সেই কথা কাটাকাটির উপর জের করে এখনো কথা বলে না বাবা ছেলে। দুজনের কারোরই কোনো হাই হতাশ নেই। এই নিয়ে তমালিকা বেগম নির্লিপ্ত আছেন এতে। মেয়েটাকে নিয়ে আর অশান্তি হয়নি, তাই দুজন যা খুশি করুক, কাউকেই তো আর কিছু বলার ইচ্ছা হয় না ওনার। তমাল রেডি হয়ে নিজের রুম থেকে বের হলো। বাবা বাড়ি নেই, অফিসে আছে হয়তো এখনো। তমাল সোজা এসে দাঁড়ালো মায়ের পিছু, দায়সারা ভাবে বলে উঠলো,
আমার টাকা লাগবে, টাকা দাও মা। তমালিকা বেগম পিছু ঘুরে ছেলের পানে দৃষ্টি ফেললেন। রোজ শুধু মায়ের কাছে একটাই বায়না, টাকা দাও। গ্র্যাজুয়েশন শেষ করে বেকার বসে আছে, অথচ টাকা ইনকাম করার কোনো চেষ্টাই নেই ছেলেটার মাঝে। তিনি লুকিয়ে চুকিয়ে আর কত টাকা দিবেন? এত টাকা পয়সা পাবেন ওই বা কোথায়? ছেলেটা কেন কিছু বুঝে না? এভাবে আর কতদিন চলবে? তিনি সরে রাগ ফুটিয়ে বললেন, রোজ রোজ টাকা চাইলে আমি কোথায় থেকে দিব তোমাকে? বড় তো কম হওনি, 2 টাকা ইনকাম করার মুরত হয়নি এখনো, আর এই অসময়ে টাকা নিয়ে কই যাবা? মায়ের এত কথায় বিরক্ত হলো তমাল। বিরক্তি ঝেড়ে বলল, যেখানে যাই তাতে তোমাদের কি এসে যায়? বেশি না বকে টাকা দাও তো। তমালিকা বেগম বলল, মাকে কৈফিয়ত দিতে পারিস না কিন্তু টাকা নিতে তমালিকা বেগম বলল, মাকে কৈফিয়ত দিতে পারিস না কিন্তু টাকা ঠিক চাইতে পারিস, লজ্জা লাগে না তোর? টাকা এত প্রয়োজন হলে বাপের কাছে গিয়ে হাত পাত, নয়তো নিজে কামাই করে খাম। আমার কাছে টাকা নেই কোনো। তমালের তর্ক করতে ইচ্ছা হলো না, বিরক্ত আর রাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। ছেলের যাওয়ার পানে তাকিয়ে তমালিকা বেগম হতাশার শ্বাস ফেললেন। ছেলের মুখে একটু হাসি ফোটাতে তিনি কত কিছু করেছেন, এখন সেই ছেলেটাই ওনার কথা ভাবেন না। ছেলেটা এত বিপদে চলে গেল কিভাবে? তমাল বাইরে বেরিয়ে এসে নিচে থাকা একটা ফুলের টবে লাথি মেরে ভেঙে ফেললো। এতদিন মায়ের ভরসায় ছিল যে মা অন্তত টাকা দিবে, কিন্তু এখন কি করার? তার তো টাকা প্রয়োজন। রাগে দুঃখে কয়েক পা এগিয়ে আসতে হঠাৎ থেমে যেতে হলো, কারণ প্রায় তার গা ঘেঁষে একটা গাড়ি এসে থামলো। তাকে মেরে ফেলতে চাইছে নাকি? রেগে কিছু বলবে তার পূর্বে গাড়ির দরজা খুলে রুদ্ধ মাথা বের করে নির্দেশ দিল, দ্রুত গাড়িতে উঠে বসো। তমাল তবদা খেলো, এই বোনের বোর তাকে গাড়িতে উঠতে বলছে কেন? লোকটাকে দেখলেই তার কেমন ভয় ভয় করে। কথা তো বলে শান্ত সুরে, কিন্তু তার কাছে লোকটাকে একটা ভিলেনের মতোই মনে হয়। দেখলেই মনে হয় এই শান্ত চেহারার পিছে এক ভয়ঙ্কর সত্তা লুকিয়ে আছে। তমাল ভাবনায় মত্ত হয়ে গাড়িতে চড়তেই ভুলে গেল। দেরি হওয়াতে রুদ্ধ পুনরায় বলল, গাড়িতে উঠতে বলেছি, শুনতে পাওনি? বাক্যটা যেন আগের তুলনায় কিছুটা শক্ত শোনালো। ইচ্ছে না থাকা সত্ত্বেও ভয়ের কারণে উঠে বসলো। তমাল গাড়িতে উঠতেই নাসিম গাড়ি ছুটালো অন্যদিকে যাওয়ার জন্য। রুদ্ধ বইয়ের বড় ভাইয়ের দিকে ঘুরে সুন্দর করে বসলো, তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে। এমন তাকানোতে তমাল ভরকে গিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, আমাকে কোন কারণে ডাকলেন? কোনো দরকার বুঝি? রুদ্ধ আলতো হাসলো, হাস্যরসেই বলল, বিয়ের এতদিন হলো অথচ আমার একমাত্র শালার সাথে ঠিকমতো কথাই হয়ে উঠলো না, তাই আর সুযোগ পেতে তোমার সাথে আড্ডা দিতে চলে এলাম। আচ্ছা এটা বলো, আমার শ্বশুর শাশুড়ি কেমন আছে? এই এমপি যে তার সাথে আড্ডা দিতে আসেনি তা তমাল ভালোই জানে। থমথমে কণ্ঠে জবাব দিল, ভালো। তা আমাকে কি বলবেন দ্রুত বলুন। রুদ্ধ বলল, মনে হচ্ছে খুব ব্যস্ত আছো, তা কি কাজ করো? গ্রাজুয়েশন শেষ করেছো? তমাল বলল, হ্যাঁ, আমার কোনো কাজ নেই। আরো কিছু? সে একজন এমপি হয়ে সব কাজ ফেলে এসেছে, আর এই ছেলে ব্যস্ততা দেখাচ্ছে। মন তো চাচ্ছে ঠাটিয়ে একটা থাপ্পড় লাগাতে, তবুও শান্ত স্বরে বলল, হ্যাঁ আছে। এত বড় হয়েছে তা তো কোনো কাজ করো না কেন তুমি? তুমি কি জানো না একদিন তোমাকে আব্বু আম্মুকে দেখতে হবে? এত কথা বলাতে তমালের যেন বিরক্তির শেষ রইল না। অনিচ্ছা সত্ত্বেও বলে উঠল, জানি, কিন্তু ভয় কি? আপনি তো আছেন আব্বুর আদরের মেয়ের বড়লোক জামাই, আপনি দেখে নিয়েন তাদের। কথাটা শুনতে রুদ্ধর আগে বলে উঠল, যে ছেলে নিজের মা বাবাকে দেখে রাখতে পারে না তাদের কি বলে জানো? কাপুরুষ বলে। নিজেকে কাপুরুষের খাতায় নাম লিখিও না। কাপুরুষ বলাই তোমালের রাগ হলো। তবে রুদ্ধর চোখ দেখে সাহস হলো না কিছু বলার। রুদ্ধ জুড়ে একটা শ্বাস টেনে নিজেকে শান্ত করে বলল, নিজের বোনের সাথে কিসের সমস্যা তোমার? কিসের রাগ মেয়েটার প্রতি তোমার? তমাল এতক্ষণে বুঝলো এই নেতা তার কাছে কেন এসেছে। এবার তমালের মুখে হাসি ফুটলো, কোনো ভনিতা ছাড়াই বলল, যদি সত্যি জানতে চান তাহলে এটাই যে ওই মেয়ের প্রতি আমার ভালোবাসা না থাকলেও কোনো রাগও নেই। সমস্যা তো আমার আব্বুর সাথে, যার আজ মেয়েটাকে সহ্য করতে হয়। বিপরীত রুদ্ধর গমগমেশ্বর ভেসে এলো, তারপর বলল, সত্যি বলার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি কি জানো তোমার এই ব্যবহারের জন্য আমার বউটা কত কষ্ট পায়? একজনের রাগ অন্যজনের উপর ফলানো কতটা যুক্তিযুক্ত? তমাল বলল, আপনার বউকে নিয়ে ভাবার সময় আমার নেই, এখন আমাকে যেতে দিলে ভালো হয়। ছেলেটার মাঝে কোনো অপরাধবোধ নেই। এই ছেলেকে একদিনে কোনোভাবেই ঠিক করা সম্ভব নয় তা ভালোই বুঝলো রুদ্ধ। তবুও বলল, আজ থেকে কাজ করার চেষ্টা করো, আমি সাহায্য করব, আর নিজের বোনের সাথে ভালো ব্যবহার করবে। যদি আর কখনো দেখেছি তোমার জন্য আমার বউকে চোখে অশ্রু ঝরতে, তাহলে সেটা তোমার জন্য খুব একটা সুখকর হবে না। হুমকিতে ভয় ঠিকই পেল, তবে তা মুখে প্রকাশ করলো না তমাল। সুযোগ পেতেই ঠোঁটের কোনো শয়তানি হাসি ঝুলিয়ে রেখে অন্যদিকে তাকিয়ে ভাবলেশীনভাবে বলে উঠল, বিনিময়ে আমি কি পাবো? ফ্রিতে সৎবোনের জন্য এত ভাবা যায় বলুন? তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন নেতা বাক্যবিহীন একটা টাকার বান্ডিল বের করে দুজনের মাঝ বরাবর রাখলো। তীক্ষ্ণতা বজায় রেখে বলল, এখানে মোট 50,000 আছে, যত প্রয়োজন নিয়ে নাও, চাইলে পুরো নিতে পারো, কিছু বলবো না। তমাল ঘুরে এতগুলো টাকা দেখে লোভ সংবরণ করতে ব্যর্থ হলো, তবুও অনেক কষ্টে বলল, আপনার শ্বশুরমশাই জানলে আমার মাথার উপর থেকে ছাদ কেড়ে নেবে। রুদ্ধর হাসি পেল এবার, কথাই বলে না, যাতে মাতাল হলেও তালে ঠিক। রুদ্ধ আশ্বাস দিয়ে বলল, জানবে না কেউ, নিশ্চিন্তে থাকতে পারো, শুধু মাথায় রেখো, তোমার দ্বারা আমার বউয়ের চোখে আর এক বিন্দু অশ্রু ঝরবে তো আমিও সেদিন ভুলে যাবো যে তুমি আমার বউয়ের বড় ভাই। তমাল সেসব কথা কানে নিল কিনা একমাত্র সেই জানে। বিবেক ভুলে ছোট বোনের স্বামীর দেওয়া টাকা নির্লিপ্ত চিত্তে তুলে নিল, তবে ছেলেটা সেখান থেকে মাত্র 20,000 টাকায় নিল। তা দেখে রুদ্ধ কিছুটা অবাক হলো বটে। দেখা তো যায় ছেলেটা সম্পূর্ণই নিতে পারতো, তাহলে মাত্র এই কয় টাকায় কেন? প্রশ্ন জাগলেও তা আর করলো না। নাসিমের দিকে ফিরে নির্দেশ দিল, গাড়ি থামা। গাড়ি থামাতেই তমাল সালাম দিয়ে গাড়ি থেকে নেমে হাঁটতে শুরু করলো।
কিছু দূর এগিয়ে গিয়ে একটা অটো থামিয়ে তাতে চড়ে চলে গেল। গাড়ি থেকে তীক্ষ্ণ দৃষ্টি ফেলে সব অবলোকন করলো রুদ্ধ। তমাল যেতেই নাসিম এতক্ষণে মুখ খুললো, স্বরে মিশে আছে সূক্ষ্ম রাগ। তারপর বলল, ওকে এতগুলো টাকা কেন দিলা তুমি? জীবনে এমন ভাই বোধহয় প্রথম দেখলাম যে টাকার বিনিময়ে বোনকে ভালোবাসে। বাস্টার্ড একটা। রুদ্ধ বলল, নাসিম। ভাইয়ের গমগমের স্বর শুনে থেমে গেল নাসিম। রুদ্ধ সিটের শরীরটা এলিয়ে দিয়ে একই স্বরে বলল, এই টাকার চেয়েও তোর ভাবির মুখের হাসি আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এত টাকা দিয়ে কি হবে যদি বইয়ের দরকারে খরচ না করতেই পারি? শুন, এই তমালের উপর নজর রাখিস তো। মানে ছেলেটা কই যায়, কি করে, কিংবা কাদের সাথে মিশে, প্রতিটা আপডেট চাই আমার। এখন গাড়ি ঘোড়া, এখানকার কাজ শেষ। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। তার আগে সবাই আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। আর ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।